টেক ওয়ার্ল্ড বাংলাদেশের কিছু সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। আমাদের সবার জীবনে তো এটা কম বেশি ঘটেছে, তাই না? কোনটা বলুন তো? এই যে হঠাৎ করে ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়া আর কিছুতেই ঢুকতে না পারা। ওহ হ্যাঁ, এটা তো একটা ভয়ানক অভিজ্ঞতা। ঘন্টার পর ঘন্টা চেষ্টা, পাসওয়ার্ড রিসেট সবই ব্যর্থ। তবে সুখবর হলো আমাদের হাতে থাকা প্রতিবেদন বলছে মেটা এখন একটা নতুন সহায়তা কেন্দ্র চালু করেছে। যেটা দিয়ে নাকি এই সমস্যার সমাধান আগের চেয়ে অনেক সহজে করা যাবে। ঠিক, কিন্তু এটাকে কি শুধু একটা নতুন ফিচার হিসেবে দেখা উচিত? দেখুন, এটাকে শুধু একটা হেল্প ডেস্ক হিসেবে দেখলে এর আসল গুরুত্বটা বোঝা যাবে না। এটা আসলে ব্যবহারকারীর আস্থা ধরে রাখার একটা বড় কৌশলগত পদক্ষেপ। আস্থা কিভাবে? একবার ভাবুন, আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো এখন তো শুধু ছবি শেয়ার করার জায়গা না, এগুলো আমাদের ডিজিটাল পরিচয়। আমাদের ডিজিটাল আইডেন্টিটি। একদম। যখন একজন ব্যবহারকারী সেই পরিচয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তার মনে হয় নিজের ডিজিটাল বাড়ির চাবিটাই যেন হারিয়ে গেল। প্ল্যাটফর্মের উপর থেকে বিশ্বাসটাই উঠে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। এই নতুন সহায়তা কেন্দ্র সেই আস্থা এবং নিয়ন্ত্রণের অনুভূতি ফিরিয়ে আনার একটা চেষ্টা। ঠিক তাই। এই আস্থার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণ হারানো ঘটনাগুলো ঘন ঘন ঘটছে কেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আর এখানেই বোধহয় আমাদের দ্বিতীয় প্রতিবেদনটি চলে আসে, পাবলিক ওয়াইফাই ব্যবহারের বিপদ। ফ্রি ওয়াইফাই ব্যবহার করা তো আমাদের শিক্ষার্থী আর তরুণ পেশাজীবীদের জন্য একটা সাধারণ ব্যাপার, কিন্তু সূত্র বলছে এই সুবিধার পেছনেই লুকিয়ে আছে মারাত্মক ঝুঁকি। আপনি ঠিক পয়েন্টটাই ধরেছেন। ফেসবুক যে প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে, সমস্যা হওয়ার পর সমাধানের পথ তৈরি করছে, তার মূল কারণটাই হলো আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থার অভাব। তার মানে আমরা নিজেরাই বিপদ ডেকে আনছি? অনেকটা সেরকমই। পাবলিক ওয়াইফাই ব্যবহারের ঝুঁকিটা আসলে কিভাবে কাজ করে তা একটু সহজে বলি। ধরুন, আপনি যখন একটা খোলা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করছেন, হ্যাঁ, তখন আপনার ডিভাইস আর ইন্টারনেটের মাঝে হ্যাকাররা একটা অদৃশ্য দেয়াল তুলে বসতে পারে। আপনার পাঠানো সব তথ্য, ফেসবুকের পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যাংকিং ডিটেলস পর্যন্ত তাদের হাত ঘুরে যায়। বলেন কি? প্রযুক্তিগত ভাষায় একে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলা হয়। তার মানে এটা অনেকটা পোস্টম্যানের মতো, যে আপনার চিঠি পড়ার জন্য খাম খুলে ফেলছে আর আপনি টেরও পাচ্ছেন না। একদম। আমার এক বন্ধু একবার এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ফ্লাইট বুক করতে গিয়ে তার ক্রেডিট কার্ডের প্রায় সব তথ্য হারিয়েছিল। এরপর থেকে সে ভিপিএন ছাড়া পাবলিক নেটওয়ার্কে লগইনই করে না। সুতরাং ফেসবুক যে সহায়তা কেন্দ্র চালু করেছে, তার প্রয়োজনটা বাড়ছে মূলত আমাদের এই ধরনের অনিরাপদ ইন্টারনেট ব্যবহারের অভ্যাসের কারণেই। বাহ, দারুণভাবে বিষয় দুটোকে এক করলেন। তার মানে ফেসবুকের নতুন হেল্প সেন্টার আসলে আমাদের অনিরাপদ ইন্টারনেট ব্যবহারের একটা পার্শ্ব প্রতিক্রিয়া সামলানোর চেষ্টা। ঠিক। এই যে আস্থা নিয়ন্ত্রণের কথা বলা হলো, এই একই চ্যালেঞ্জ কিন্তু এখন বড় বড় কোম্পানিগুলো মোকাবেলা করছে, তবে একটু ভিন্নভাবে। হ্যাঁ, তাদের সমস্যাটা হয়তো ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকিং নয়, বরং খরচের নিয়ন্ত্রণ নিয়ে। যেমনটা মাইক্রোসফটের সাম্প্রতিক ঘোষণায় দেখা যাচ্ছে। ঠিক তাই। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে জুলাই 2026 থেকে তাদের 365 স্যুট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টিমস এসব ব্যবহারের মাসিক খরচ বাড়বে। কাদের জন্য? সবার জন্য না, বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোর জন্য। প্রথম দৃষ্টিতে মনে হতে পারে এটা হয়তো শুধু মূল্যস্ফীতির কারণে দাম বাড়ানো, কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ আছে। অবশ্যই এর পেছনে একটা গভীর ব্যবসায়িক কৌশল কাজ করছে। মাইক্রোসফট একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র তৈরি করেছে, যেখানে তাদের সবগুলো সফটওয়্যার একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে ব্যবহারকারীরা এতে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েন। একদম। কিন্তু বাজারে তো গুগল ওয়ার্কস্পেস বা অন্য অনেক ওপেন সোর্স বিকল্পও আছে। বড় বড় কোম্পানিগুলো কি চাইলেই মাইক্রোসফট ছেড়ে সেখানে যেতে পারে না? চমৎকার প্রশ্ন। বাধাটা ঠিক কোথায়? এটা কি শুধুই অভ্যাসের ব্যাপার? না, এটা শুধু অভ্যাসের ব্যাপার নয়। একবার কোনো প্রতিষ্ঠান তাদের হাজার হাজার কর্মীর কাজের প্রক্রিয়া, ডেটাবেস, অভ্যন্তরীণ যোগাযোগ সবকিছু মাইক্রোসফটের ইকোসিস্টেমে সাজিয়ে ফেলে, তখন সেখান থেকে বেরিয়ে আসাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ, একে বলে লক ইন এফেক্ট। কারণ প্ল্যাটফর্ম বদলাতে গেলে কর্মীদের নতুন করে প্রশিক্ষণ দিতে হবে, পুরনো সব ডেটা মাইগ্রেট করতে হবে, আর কাজের ধারাবাহিকতা বজায় রাখাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। বুঝতে পারছি। মাইক্রোসফট এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে। কিন্তু এর আরেকটা দিকও আছে যা আরও গভীর। সেটা কি? যখন একটা দেশের প্রায় সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি সংবেদনশীল দপ্তরগুলো একটা বিদেশি কোম্পানির ইকোসিস্টেমে বন্দী হয়ে যায়,
তখন দেশের নিজস্ব সফটওয়্যার শিল্প বিকাশের সুযোগটা সংকুচিত হয়ে আসে। ঠিক। আমাদের দেশের ছোট স্টার্টআপগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। এটা শুধু খরচের বিষয় নয়, এটা আমাদের প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা এবং ডেটা সার্বভৌমত্বের প্রশ্ন। ডেটা সার্বভৌমত্ব মানে আমাদের ডেটা কার নিয়ন্ত্রণে থাকছে? হ্যাঁ, আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কার নিয়ন্ত্রণে থাকছে সেটাও একটা বড় আলোচনার বিষয়। তার মানে মাইক্রোসফটের এই মূল্যবৃদ্ধি শুধু কয়েকটি কোম্পানির বাজেটকেই প্রভাবিত করছে না, বরং এটা আমাদের জাতীয় প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে ভাবতে বাধ্য করছে। একদম। এই প্রসঙ্গ ধরেই হয়তো আমরা আমাদের আলোচনার পরবর্তী ধাপে যেতে পারি, জাতীয় এবং আন্তর্জাতিক। এই যে আমাদের স্থানীয় প্রযুক্তি শিল্পের কথা বলা হলো, তারা আন্তর্জাতিক পর্যায়ে কেমন করছে? তাইওয়ানের কাওশিয়ং শহরে শুরু হওয়া এপিকটা অ্যাওয়ার্ডস 2025 নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে আছে। এপিকটা অ্যাওয়ার্ডসকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্য প্রযুক্তির অস্কারও বলা যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, এখানে পুরস্কার জেতা মানে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশের কোনো সফটওয়্যার বা আইটি সেবার একটা বিরাট স্বীকৃতি। যেমন ধরুন, গত বছর আমাদের একটা হেলথ টেক কোম্পানি এখান থেকে পুরস্কার পেয়ে বড় আন্তর্জাতিক ফান্ডিং পেয়েছিল। বাহ, দারুণ তো। এপিকটার মতো প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য একটা আয়নার মতো কাজ করে। এটি দেখায় যে তথ্য প্রযুক্তি এবং উদ্ভাবনের এই বিশ্বব্যাপী দৌড়ে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এটা তো খুবই আশার কথা, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। এপিকটায় আমরা যে ধরনের উদ্ভাবনগুলো প্রদর্শন করছি, সেগুলো কি আমাদের ভবিষ্যতের প্রযুক্তির জন্য সঠিক পথে এগোচ্ছে? আর এখানেই আমাদের শেষ প্রতিবেদনটি চলে আসে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। আপনি একেবারে মূল প্রশ্নটি করেছেন। বর্তমানের উদ্ভাবন আর ভবিষ্যতের প্রস্তুতির মধ্যে সংযোগ স্থাপন করাটা জরুরি। সম্প্রতি এআই কালেক্টিভ বাংলাদেশ একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। তাদের মূল বার্তা ছিল, বাংলাদেশের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ এখন আর কোনো বিলাসিতা নয়, এটি অপরিহার্য। অপরিহার্য? এতটা? হ্যাঁ, তারা বলছে এআই আমাদের দেশের উৎপাদনশীলতা, শাসন ব্যবস্থা এবং শিল্পের প্রতিযোগিতায় আমূল পরিবর্তন আনার ক্ষমতা রাখে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো, তারা শুধু এআই প্রযুক্তি তৈরির কথা বলেনি। তাহলে তাদের আলোচনার শিরোনাম ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার বিকাশে নৈতিকতার। এই নৈতিকতা শব্দটা শুনলে অনেক সময় খুব ভারী আর তাত্ত্বিক মনে হয়। বাস্তবের মানে কি? বাংলাদেশের প্রেক্ষাপটে এআই এর অনৈতিক ব্যবহার বলতে আমরা ঠিক কী ধরনের ঝুঁকির কথা বলছি? একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ভাবুন তো, দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য হাজার হাজার আবেদনপত্র জমা পড়েছে। আচ্ছা। সেই আবেদনপত্রগুলো যাচাই বাছাই করার জন্য একটা এআই মডেল ব্যবহার করা হলো। কিন্তু সেই এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুরনো ডেটা দিয়ে, যেখানে দেখা গেছে মূলত শহরের নামকরা স্কুল কলেজের শিক্ষার্থীরাই বেশি সুযোগ পেয়েছে। তার মানে এআই ধরে নেবে যে ওরাই ভালো ছাত্রছাত্রী? ঠিক। এআই শিখে নিল যে ওই নির্দিষ্ট কিছু স্কুল কলেজ থেকেই ভালো শিক্ষার্থী আসে। ফলাফল কি হবে? গ্রামের বা মফস্বলের কোনো মেধাবী শিক্ষার্থী, যার হয়তো সব ধরনের যোগ্যতা আছে, তাকেও এআই কম গুরুত্ব দেবে। কারণ তার স্কুলের নাম ডেটা সেটে পরিচিত নয়? বলেন কি? এটা তো ভয়ঙ্কর একটা বৈষম্য। অবশ্যই, এটা শুধু একটা উদাহরণ। চাকরির ক্ষেত্রে, ঋণ অনুমোদনের ক্ষেত্রে এরকম বৈষম্য মারাত্মক সামাজিক বিভেদ তৈরি করতে পারে। এখানেই নৈতিকতার প্রশ্নটা আসে। তার মানে তাকে আমরা যেভাবে ডেটা দিয়ে শেখাবো, সে সেভাবেই পক্ষপাতদুষ্ট হয়ে উঠতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হলো শিক্ষা ব্যবস্থা। এআই কালেক্টিভ বাংলাদেশ ঠিক এই কথাই বলছে। আমাদের শুধু এআই কোডার তৈরি করলে চলবে না। আমাদের এমন প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারক তৈরি করতে হবে যারা প্রশ্ন করতে শিখবে। একদম। প্রশ্ন করতে হবে, এই প্রযুক্তি কার উপকারে আসছে? এর কারণে কে ক্ষতিগ্রস্ত হতে পারে? ডেটাগুলো কি নিরপেক্ষ? প্রযুক্তির সাথে এই মানবিক এবং নৈতিক প্রশ্নগুলো জুড়ে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অসাধারণ। এখন আমি পুরো ছবিটা একসাথে দেখতে পাচ্ছি। আমাদের আলোচনা শুরু হয়েছিল একজন সাধারণ মানুষের ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা নিয়ে। সেখান থেকে আমরা দেখলাম পাবলিক ওয়াইফাই ব্যবহারের ঝুঁকি। তারপর দেখলাম মাইক্রোসফটের মতো বড় কোম্পানি কিভাবে তাদের ইকোসিস্টেম ব্যবহার করে পুরো প্রাতিষ্ঠানিক জগৎকে নিয়ন্ত্রণ করছে, যা আমাদের জাতীয় আত্মনির্ভরশীলতাকেও প্রশ্নবিদ্ধ করছে। এরপর অ্যাপিকটার মতো মঞ্চে আমরা আমাদের বর্তমান উদ্ভাবনী শক্তি পরীক্ষা করছি। আর সবশেষে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি অর্থাৎ এআই এর জন্য একটি নৈতিক ভিত্তি তৈরি করার কথা ভাবছি,
যেন প্রযুক্তি আমাদের ভালোর জন্য কাজ করে, বৈষম্য তৈরির হাতিয়ার না হয়। ঠিক এই সংযোগটাই আমরা তুলে ধরতে চেয়েছিলাম। ব্যক্তিগত ডিজিটাল স্বাস্থ্যবিধি থেকে শুরু করে একটি দেশের প্রযুক্তিগত দর্শন, সবকিছুই আসলে একই সুতোয় বাঁধা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যদি মূল কয়েকটি বিষয় তুলে ধরি তাহলে কি দাঁড়ায়? আমার মনে হচ্ছে প্রথমত, ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা কোনো একবারের কাজ নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। এখানে ঝুঁকি আসবে, আবার তার সমাধানও বের হবে। আমাদের প্রতিরোধ এবং প্রতিকার দুটো বিষয়েই সচেতন থাকতে হবে। ঠিক। দ্বিতীয়ত, পেশাদারী জীবনে আমরা যে প্রযুক্তি ব্যবহার করি তার পেছনে বড় বড় কোম্পানির ব্যবসায়িক কৌশল কাজ করে। এর প্রভাব শুধু আমাদের বাজেটের উপরই পড়ে না, দেশের প্রযুক্তিগত ভবিষ্যতের উপরও পড়ে। তাই প্রতিষ্ঠানগুলোকে এখন আরও বেশি কৌশলী হতে হবে। এবং তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, বাংলাদেশের জন্য শুধু বর্তমান প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকাই যথেষ্ট নয়, বরং ভবিষ্যতের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি শক্তিশালী ও নৈতিক ভিত্তি তৈরি করা এখন অপরিহার্য। উদ্ভাবনের পাশাপাশি মনুষ্যত্বের চর্চা না করলে সেই উদ্ভাবন মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করবে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমাদের হাতে থাকা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে এআই আমাদের উৎপাদনশীলতা এবং শাসন ব্যবস্থাকে উন্নত করবে, যা খুবই আশার কথা। কিন্তু নৈতিকতার কথা মাথায় রেখে যদি ভাবা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে দৈনন্দিন জীবনের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অনৈতিক ব্যবহার সবচেয়ে বেশি সামাজিক ক্ষতির কারণ হতে পারে, এবং একটি শক্তিশালী ও প্রশ্ন করতে শেখানো শিক্ষা ব্যবস্থা কিভাবে সেই সম্ভাব্য ক্ষতি রুখতে পারে, প্রশ্নটা ভাবনার জন্য রইল।